২০০১ সালের নির্বাচনের আগে বনানীর হাওয়া ভবনে বিএনপির নির্বাচনী কার্যালয় স্থাপন করা হয়। ১ অক্টোবরের নির্বাচনে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট ২/৩ বেশি আসনে জয়লাভ করে। ১০ অক্টোবরের দ্বিতীয়বার খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তারেক রহমান হাওয়া ভবন কেন্দ্রিক সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিলেন বলে অভিযোগ ওঠে। তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দিয়ে কার্যত তখনই দলের ভবিষ্যৎ নেতা হিসেবে সামনে আনা হয়। সে সময় তিনি সংগঠন বিস্তারে সারা দেশ সফর করেন। তবে সরকারের সিদ্ধান্ত গ্রহণ ও ক্রয় কাজে তার তথা হাওয়া ভবনের প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। বিরোধী দল আওয়ামী লীগ তার বিরুদ্ধে ঢালাও দুর্নীতির অভিযোগ আনে। তবে সরকারের বড় বড় দুর্নীতির অনুসন্ধানী রিপোর্টার হিসেবে রেজা রায়হানের দাবি, সে সময় যে দুর্নীতি হয়েছে টাকার অঙ্কে শেখ হাসিনার ১৫.৫ বছরের দুর্নীতির বিবেচনায় তা 0.০০১% হবে কিনা সে বিষয়ে তার সন্দেহ রয়েছে। তবে সরকার পরিচালনায় বিএনপির অদক্ষতা, মন্ত্রী ও দলের নেতাদের একাংশের তারেকের প্রতি বিরাগের কারণে দুর্নীতির দুর্নাম নিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। এরপর তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে নানা কূটকৌশলের পটভূমিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়। একতরফা হতে যাওয়ার নির্বাচন স্থগিত করা হয়। সেনা সমর্থিত সরকার দুর্নীতির অভিযোগে প্রথম ২ মাসে ১৫০ জনেরও বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয়। মাস কয়েক আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে দোর্দণ্ড প্রতাপশালী তারেক রহমান সে সময় ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িতে অস্থির সময় পার করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় তাকে আটক করা হতে পারে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর র্যাবের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার আদালতে নেওয়া হলে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে তার উপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ আছে। বিএনপি থেকেও নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে তোলা হয়েছিল। ওই বছরের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকায় তাকেও আটক করা হয়। সরকারের সাথে সমঝোতা করে ২ ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন বলে অনেকে ধারণা করলেও তা সত্য হয়নি। বছরখানেক পর ২০০৮ সালের গোড়ার দিকে মূল্যবৃদ্ধি সহ নানা সংকটে বেসামাল সরকার ও সেনাবাহিনীর প্রধানের ওপর সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচনের অনুষ্ঠানের ব্যাপারে আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে এ ব্যাপারে ভারতের বড় ভূমিকা ছিল। পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইয়ের কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। নির্বাচনে অংশ নিতে রাজি করাতে সেনা কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। ২ ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না বেগম জিয়া। কারাগারে দর কষাকষির প্রথম দিকে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও প্রথমে তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। খালেদা জিয়া চেয়েছিলেন ২ ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা। তত্ত্বাবধায়ক সরকারের ২ উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের তারেক রহমানের মুক্তি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মারিয়ার্টির কাছে স্বীকার করেছিলেন। তার বার্তায় এমনটাই লিখেছিলেন মারিয়ার্টি, যা উইকলিস ফাঁস করে দেয়। মারিয়ার্টি বর্ণনা অনুযায়ী ২০০৮ সালের ২৮ আগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআইয়ের তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। মারিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনায় তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় ওঠে। এছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয়। ২ ছেলের মুক্তি ও তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এর আগে ১৩টি মামলায় তিনি জামিন পান। এ সময় তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি পান। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে খালেদা জিয়া পিজি হাসপাতালে যান। ওই দিনই তারেক রহমান পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে লন্ডনে যান। লন্ডন যাত্রার কয়েক ঘণ্টা আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল। অন্তত ৩ বছর রাজনীতি না করার সত্ত্বেও তারেক রাজি হয়েছিলেন বলে খবরে বের হয়।
বিএনপি নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম 2007-2008 বইতে লিখেছেন, এমন হতে পারে খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। খালেদা জিয়া গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। খালেদা জিয়াকে উদ্ধৃত করে বিবিসি তখন লিখেছিল, চিকিৎসকরা বলেছেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। ওই সময় বেশ জোর আলোচনা ছিল যে বিএনপির নির্বাচনে যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তখন তারেক কোকো মুক্ত হলেও পরবর্তী নির্বাচনে বিএনপির পরাজয় নিশ্চিত হয়। অন্যদিকে আওয়ামী লীগকে এরকম কোনো শর্ত মানতে হয়নি। তারেক রহমানের মুক্তির পরদিন ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া ও সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে কিছু শর্ত দেয় বিএনপি। তারেকের মুক্তির পর ফিনান্সিয়াল টাইমসের রিপোর্টে বলা হয়, নির্বাচনে খালেদা জিয়া দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে। তবে 2018 সালের 24 এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে। 2008 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের 24 ডিসেম্বর পর্যন্ত তারেক রহমান টানা 17 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। যদিও বিএনপি থেকে বরাবরই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন, বাস্তবে তিনি সেখান থেকে বিএনপিকে পরিচালিত করেছেন। তবে তার নেতৃত্বে বিএনপি অনেকবার আন্দোলন করলেও কোনো কার্যকর আন্দোলন গড়ে তুলতে পারেনি তারা। শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকারের পতন ঘটাতে পারেনি বিএনপি। শেখ হাসিনার পতন ঘটিয়েছে ছাত্রদের একটি ছোট গোষ্ঠী, যাদের ডাকে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতা রাজপথে নেমেছিল। হাসিনার পতন ও পলায়নের দীর্ঘ 17 মাস পর তারেক রহমান দেশে ফিরেছেন। দল তাকে বিজয়ী সম্মান দেখাচ্ছে, তবে প্রকৃত বিজয় হবে যদি ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান দলকে যদি বিজয় করতে পারেন। ভিউজ বাংলা।